নদীর স্রোত যেমন বাঁক নেয়, মানুষের কপালও ঠিক সেভাবেই ফেরে। উত্তরবঙ্গের শান্তিপুর গ্রামটা তখনও ছিল এক ধুলোমাখা জরাজীহ জনপদ। ভাঙাচোরা মাটির ঘর আর কাদা প্যাচপ্যাচে রাস্তা, এটাই ছিল সবার চেনা জগৎ। কিন্তু এই গ্রামেই একটা জেদ দানা বেঁধেছিল, যা শেষ পর্যন্ত ইতিহাস বদলে দিয়েছিল। গ্রামের একদম শেষে যে বিশাল বটগাছটা আছে, তার তলাতেই বসত নিয়ামুল। বয়স তখন ২৫-এর আশেপাশে। জাকজমকের বালাই নেই, মাটির ওপর একটা কাঠের তক্তা আর কিছু পুরনো সরঞ্জাম নিয়ে বসে থাকত সে। সারাদিন মানুষের ছেঁড়া ফাটা জুতো সেলাই করেই কেটে যেত তার সময়। গায়ে ঘামের গন্ধ আর হাতে কালির দাগ থাকলেও ওর চোখের চাউনিটা ছিল একদম আলাদা। গ্রামের আর ৫টা ছেলের মতো সে নিভে যাওয়া মানুষ ছিল না। কাজ সেরে রাতে বাড়ি ফিরে হাত মুখ ধুয়েই সে মলাটহীন একটা বই নিয়ে বসত। টিমটিমে কুপির আলোয় তার সেই পড়া দেখে গ্রামের লোকেরা হাসাহাসি করত। কেউ আড়ালে টিটকিরি দিত, মুচির ছেলে বড় পণ্ডিত হবে গো। নিয়ামুল কোনো কথা বলত না, শুধু ম্লান একটু হেসে আবার বইয়ে মন দিত। তার মা রাধা দেবী মাঝে মাঝে আড়াল থেকে ছেলেকে দেখে চোখের জল মুছতেন। তিনি জানতেন তার ছেলে শুধু জুটো জোড়া দিচ্ছে না, সে আসলে ছেঁড়া কপালটাকেও নতুন করে সেলাই করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা এলো ভেতর থেকে। অভাব আর অবহেলা সহ্য করতে না পেরে তার নিজের স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। একদিনের তুমুল ঝগড়ার পর সে নিয়ামুলকে স্রেফ এক জরাজীর্ণ চর্মকার বলে গালি দিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। যাবার সময় তার চোখে ছিল এক রাশ ঘৃণা। নিয়ামুলকে একা এক আস্তা কুড়ে ফেলে রেখে সে চলে গেল নিজের পথে। 10টা বছর কেটে গেল। শান্তিপুর গ্রামের লোকেরা প্রায় ভুলেই গিয়েছিল সেই ছেলেটার কথা। হঠাৎ একদিন গ্রামে হইচই পড়ে গেল। জেলা কালেক্টর সাহেব আসছেন গ্রাম পরিদর্শনে। পুলিশের গাড়ি আর সাইরেনের শব্দে গ্রামবাসীর ঘুম ছুটে গেল। সবাই অবাক হয়ে দেখল সরকারি গাড়িগুলোর লম্বা লাইনটা গিয়ে থামল সেই গ্রামের এক কোণে, একটা ভাঙাচোরা ঝুপড়ির সামনে। যে বাড়িতে একসময় নিয়ামুলের স্ত্রী তাকে একা ফেলে চলে গিয়েছিল। গাড়ি থেকে যখন কালেক্টর সাহেব নামলেন, পুরো গ্রাম থমকে গেল। সুঠাম দেহ, ব্যক্তিত্বে ভরা চেহারা আর চোখে সেই 10 বছর আগের পরিচিত দীপ্তি। নিয়ামুল আজ জেলা শাসক হয়ে ফিরে এসেছে। কোনো চিৎকার নেই, কোনো প্রতিশোধের আস্ফালন নেই, শুধু তার শান্ত উপস্থিতি যেন চারপাশের সব অপমান আর অবজ্ঞার জবাব দিয়ে দিল। গ্রামের মানুষ তো বটেই, এমনকি খোদ বিধাতার লিখনও যেন সেই মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তার সেই স্ত্রী আজ ঝুপড়ির দরজায় দাঁড়িয়ে পাথরের মতো স্থির। নিয়ামুলের এই ফিরে আসা বুঝিয়ে দিল মানুষের আসল পরিচয় তার বর্তমান অভাব নয়, বরং তার বুকের ভেতর পুষে রাখা অদম্য জেদ। মায়া ছিল শান্তিপুর গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু। তার গায়ের রং আর পড়াশুনো নিয়ে পাড়ায় চর্চা হতো ঠিকই, কিন্তু মেয়েটার মনের ভেতর একটা আলাদা জেদ ছিল। সে চাইত শহরের সেই মস্ত বড় মানুষদের মতো জীবন কাটাতে। দামি শাড়ি, গয়না আর সম্মানের একটা উঁচু আসন, এটাই ছিল মায়ার চোখের রঙিন স্বপ্ন। অথচ কপাল দেখুন, সেই মেয়েরই বিয়ের সম্বন্ধ ঠিক হল গ্রামের এক সাধারণ মুচি নিয়ামুলের সঙ্গে। বিমলবাবু অর্থাৎ মায়ার বাবা প্রথমে রাজি হতে চাননি, কিন্তু দিনকাল পাল্টায়। মেয়ের বয়স 20 ছাড়িয়ে 23-এ পৌঁছল, অথচ ভালো কোনো ঘর মিলল না। গ্রাম্য সমাজের বাঁকা কথা আর অভাবের পিঠে সাওয়ার হয়ে তিনি শেষমেশ নিয়ামুলের হাতেই মেয়েকে সঁপে দিলেন। জাকজমকহীন সেই বিয়েতে কোনো জৌলুস ছিল না, সানাইয়ের কোনো শব্দ শোনা গেল না, এমনকি বাড়ির উঠোনে একটু আলোর রোশনাই পর্যন্ত হল না। নিস্তব্ধ এক রাতে গুটি কয়েক আত্মীয়ের সামনে মায়া ঘর ছাড়ল। তার দুচোখে তখন রাজ্যের ভয় আর সামান্য একটু আশার আলো। মায়া হয়তো ভেবেছিল বিয়ের পর দিনগুলো পাল্টাবে, কিন্তু প্রথম রাতেই সে বুঝল তার এই কল্পনাটা আসলে একটা মরীচিকা। সেই ভাঙাচোরা দেয়াল, ছেঁড়া কাঁথা আর ঘরের চামড়ার তিতকুটে গন্ধ। নিয়ামুল সেই ভোরবেলায় পিঠে ব্যাগ ঝুলিয়ে চলে যায় তার সেই চর্মকারের দোকানে, আর ফেরে সন্ধ্যা পার করে। মায়ার কাছে মনে হতো এই দারিদ্র তাকে গিলে খাচ্ছে। পাড়ার অন্য বউরা যখন নতুন শাড়ি পরে বাজারে যেত কিংবা তাদের স্বামীদের চাকরির গল্প করে বুক ফুলাত, মায়ার তখন ইচ্ছে হতো মাটির তলায় ধকে যেতে। সে একা ঘরে বসে নিজের স্বপ্নগুলোর মৃত্যু দেখত আর কাঁদত। নিয়ামুল একদিন মায়ার চোখের জল দেখে আলতো করে হাতে হাত রেখে বলেছিল, মায়া, তুমি একটু ধৈর্য ধরো,
আমি পড়াশুনো করছি, একদিন ঠিক দিন ফিরবে। মায়া তখন কথাটি বিশ্বাস করেনি, উল্টো তার মনে হতো মুচির আবার কিসের স্বপ্ন। একদিন পাড়ার বটতলায় সালিশি বসেছে। গ্রামের মাথা থেকে সাধারণ চাষি সবাই সেখানে, নিয়ামুলও ছিল সেখানে। হঠাৎ গ্রামের এক প্রভাবশালী লোক সবার সামনে নিয়ামুলকে খোঁচা দিয়ে বলল, কিরে নিয়ামুল, ছেঁড়া জুতো সেলাই করেই তো জীবন যাবে, নাকি অন্য ধান্দা আছে? আমাদের জুতো জোড়াটাও একবার কালি করে দিয়ে যাস। চারপাশ থেকে হাসির রোল উঠল। সেই কুৎসিত হাসির মাঝে দাঁড়িয়ে মায়া আর নিজেকে ধরে রাখতে পারল না। অপমানে তার কান গরম হয়ে আসছিল। এতদিনের পুঞ্জীভূত ঘৃণাটা ঠিক আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে এলো। সবার সামনে মায়া চিৎকার করে নিয়ামুলকে বলল, আমি ভেবেছিলাম এক যোগ্য মানুষের পাশে জীবন কাটাব, কিন্তু ভগবান আমার কপালে একটা অযোগ্য মুচি জুটিয়েছেন। আমার কপালটাই পোড়া। সবাই থমকে গেল। নিয়ামুল মাথা নিচু করে শুধু মায়ার কথাগুলো শুনল, একটি অক্ষরও প্রতিবাদ করল না। কিন্তু সেদিনই শান্তিপুরের সেই সাধারণ মুচির ভেতর অন্য এক মানুষ জন্ম নিল। মায়ার মুখ থেকে ওই কথাগুলো বেরোনোর পর পুরো মজলিসটা যেন হঠাৎ করে জমে বরফ হয়ে গেল। নিয়ামুল কোনো চিৎকার করেনি, এমনকি একটা কড়া কথাও বলেনি। সেই শুধু একবার মায়ার চোখের দিকে তাকিয়েছিল, এমন এক নজরে যেন সে এই প্রথম বুঝতে পারল সে কার সাথে সংসার করছে। সেই চাউনিতে জল ছিল না, ছিল এক ভয়ঙ্কর স্থিরতা। মাথা নিচু করে সে বসে রইল। আর সেই রাতেই মায়া তার পোটলাপটলি বেঁধে বাপের বাড়ির পথ ধরল। একবারের জন্যও পেছনে তাকানোর প্রয়োজন মনে করল না সে। নিয়ামুল সারা রাত অন্ধকার ঘরে স্তম্ভিত হয়ে বসে রইল। তার মা রাধাদেবী ছেলের পিঠে হাত রেখেছিলেন ঠিকই, কিন্তু তার নিজের গলার স্বরও যেন কোথাও আটকে গিয়েছিল। পরদিন সকাল হতেই গ্রামের মোড়ে মোড়ে রসাল গল্প শুরু হয়ে গেল। মুচির বউ ঘর ছেড়েছে। কেউ টিটকিরি দিল, কেউ বা মুখ টিপে হাসল। সেই দিন নিয়ামুল আর তার পুরনো পিঁড়িটাতে বসেনি। বটতলার সেই আধা সেলাই করা জুতোগুলোর পাশে বসে সে অনেকক্ষণ কি যেন ভাবল। রোদের তেজ যখন পড়ে এলো, নিয়ামুলের সেই শূন্যতাটাও যেন বদলে গিয়ে এক কঠিন জেদে পরিণত হল। পরদিন ভোরে শান্তিপুর গ্রাম যখন আড়মোড়া ভাঙছে, নিয়ামুলের বাড়িটা তখন একদম শুনশান। উনুনে আগুন জ্বলেনি। রাধাদেবী উঠে দেখলেন ঘর খালি। নিয়ামুল উধাও। পাড়ায় তন্ন তন্ন করে খুঁজেও তার চিহ্ন পাওয়া গেল না। শুধু মেঝের ওপর পড়েছিল একটা ছোট কাগজের টুকরো। তাতে কাপা কাপা হাতে লেখা, মা, চললাম। মানুষের মতো মানুষ না হতে পারলে আর ফিরব না। রাধাদেবী কাগজটা আঁচলে জড়িয়ে ধরলেন। তিনি জানতেন তার ছেলে আর ওই ছিঁড়ে যাওয়া চামড়া জোড়া দেওয়ার কাজে ফিরবে না। সে লড়াইয়ে নেমেছে। এদিকে মায়া বাপের বাড়িতে বসে দিন গুনছিল। তার ধারণা ছিল নিয়ামুল আজ নয় কাল এসে ঠিক কান্নাকাটি করবে, ক্ষমা চাইবে। কিন্তু দিন পার হয়ে মাস চলল। নিয়ামুলের কোনো খবর নেই। এক সময় যখন আইনি ছাড়াছাড়ির প্রস্তাব এলো, মায়া তাতে সই করতে 1 সেকেন্ডও দেরি করেনি। বিমলবাবু অর্থাৎ মায়ার বাবা শেষবার তাকে সাবধান করেছিলেন যে গরিব হলেও নিয়ামুল সচ্চরিত্র ছিল। কিন্তু মায়া ঘৃণায় মুখ কুঁচকে বলেছিল, ওই দারিদ্র্যের সাথে ঘর করার চেয়ে একলা থাকা ভালো। বাস, সেখানেই সব চুকে বুকে গেল। নিয়ামুলের জীবন থেকে মায়া নামের মেয়েটা স্রেফ একটা দুঃস্বপ্ন হয়ে রয়ে গেল। বাড়ি থেকে বেরোনোর সময় নিয়ামুল জানত না সে কোথায় যাচ্ছে। শেষমেশ ঠাঁই হল কলকাতার ঘিজি গলিতে। এখানে কেউ কাউকে চেনে না, চেনার সময়ও নেই। নিয়ামুল বুঝল এই শহরে টিকে থাকতে হলে আগে পেট ভরাতে হবে। কাজ জুটল রাজমিস্ত্রির জোগাড়ে হিসেবে। সারাটা দিন মাথায় করে ইটের গাঁট বইতে বইতে কাঁধের চামড়া উঠে গিয়ে রক্তারক্তি কাণ্ড হতো। কিন্তু সেই ব্যথার চেয়েও বড় ব্যথা ছিল তার মনে। সারাদিনের খাটুনি শেষে যখন শরীর আর চলত না, তখন নিয়ামুল তার সেই পুরনো বইগুলো খুলে বসত। ধর্মশালার এক কোণে টিমটিমে আলোয় তাকে পড়তে দেখে সঙ্গীরা হাসাহাসি করত। কেউ বলত, মাথায় ইট বয়ে আবার সাহেব হওয়ার স্বপ্ন। নিয়ামুল কোনো কথা বলত না। সে শুধু জানত হারানোর মতো আর কিছু তার অবশিষ্ট নেই। অনেক রাত সে অভুক্ত অবস্থায় কাটিয়েছে। শরীর খারাপ করলে ওষুধ কেনার বদলে জল খেয়ে শুয়ে থাকত। ঠিক সেই সময় মায়ার সেই তীক্ষ্ণ চিৎকারটা তার মাথায় তীরের মতো বিদ্ধ। অযোগ্য মুচি। ওই একটা কথা তাকে শান্তিতে বসতে দিত না। একবার একটা সরকারি দপ্তরে কাজ করার সময় সে দেখল
একজন বড় অফিসার কয়েকজন গ্রাম্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিচ্ছেন। মানুষগুলোর অসহায় মুখ দেখে নিয়ামুলের গা জ্বলে উঠল। সে ভাবল, যদি চেয়ারে বসলে মানুষের বিচার করার ক্ষমতা পাওয়া যায়, তবে সে ওই চেয়ারটা দখল করেই ছাড়বে। শুরু হল WBCS-এর লড়াই। মুচি থেকে অফিসার হওয়ার এই জেদ দেখে পাড়াপ্রষ্টি থেকে বন্ধু-বান্ধব সবাই উপহাস করল। প্রথম 2 বার সে পাশ করতে পারল না, কিন্তু নিয়ামুল ছিল একগুঁয়ে। তৃতীয়বার যখন পরীক্ষা দিল, তখন তার অবস্থা এতটাই খারাপ যে বইগুলো পর্যন্ত বন্ধক দিতে হয়েছিল। আর ঠিক সেই সময়ই এলো সবচেয়ে বড় আঘাতটা। গ্রাম থেকে খবর এলো তার মা নেই। নিয়ামুল তখন শিয়ালদহ স্টেশনে বসে, বাড়ি যাওয়ার ভাড়াটুকু পর্যন্ত জোগাড় করতে পারেনি সে। প্ল্যাটফর্মে একা বসে পাথরের মতো স্থির হয়ে রইল নিয়ামুল। নিজের মাকে শেষ দেখার ভাগ্য তার হল না। সেই রাতে সে শুধু একাই নিজেকে বলেছিল, এবার হয় জিতব, নয়তো শেষ হয়ে যাব। 10টা বছর এভাবেই লড়াই করে কাটাল সে। শরীরটা ভেঙেছিল ঠিকই, কিন্তু জেদটা ছিল আগুনের মতো। শেষ পর্যন্ত রেজাল্ট বেরোনোর দিন যখন দেখল লিস্টে তার নাম আছে, তখন নিয়ামুল আর নিজেকে ধরে রাখতে পারল না। নিয়োগপত্রটা হাতে নিয়ে সে শুধু তার মায়ের ছবির সামনে গিয়ে বসেছিল। সেদিনের সেই অযোগ্য মুচি আজ জেলার বড় অফিসার। শান্তিপুর গ্রামের কেউ তখনও কল্পনাও করতে পারেনি যে ছেলেটাকে তারা আস্থা করে ছুঁড়ে ফেলেছিল, সে আজ তাদের নাগালের অনেক বাইরে এক রাজকীয় আসনে বসে আছে। পোস্টিংয়ের খবরটা আসতেই নিয়ামুল কিছুক্ষণ চুপ করে বসে রইল। তাকে সুন্দরগড় জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। যে মাটিতে একদিন সে অবজ্ঞার শিকার হয়েছিল, আজ সেখানেই সে সর্বেসর্বা। এখন আর কেউ তাকে মুচি বলে ডাকার সাহস পাবে না। তার নামের আগে এখন বড় বড় অক্ষরে লেখা জেলা কালেক্টর। তার মনে পড়ে গেল সেই হাত দুটোর কথা, যে হাতে একসময় চামড়ার তিতকুটে গন্ধ লেগে থাকত। আজ সেই হাতে ধরা জেলার হাজার হাজার মানুষের ভাগ্য বদলানোর চাবিকাঠি। নিজের চেয়ারে বসে কাজ শুরু করার প্রথম দিনেই একটা ফাইল তার চোখ কপালে তুলল। শান্তিপুর গ্রামের খালের ধারের ঝুপড়িগুলো নাকি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। কাগজটা হাতে নিতেই নিয়ামুলের চোখের সামনে তার সেই পুরনো ছোট ঘরটার ছবি ভেসে উঠল। সে একবার দীর্ঘশ্বাস ফেলে তার সহকারীকে বলল, শান্তিপুরের এই উচ্ছেদ অভিযানটা আমি নিজে তদারকি করব। কালই আমি সেখানে যাচ্ছি। মায়ার কপালটা আসলে কোনোদিনই ভালো ছিল না। যে বিলাসবহুল জীবনের নেশা এসে নিয়ামুলকে ছেড়েছিল, তা ছিল স্রেফ একটা দুঃস্বপ্ন। নিয়ামুলকে ত্যাগ করে সে বিক্রমকে বিয়ে করে ভেবেছিল রানীর মতো থাকবে। কিন্তু বিক্রম ছিল আদ্যপান্ত এক মদ্যপার জুয়ারি। বিয়ের কয়েক মাসের মধ্যেই মায়ার সাজানো রঙিন জগৎটা পানসে হয়ে গেল। প্রতি রাতে মাতাল বিক্রমের হাতে মার খাওয়া আর চোখের জল ফেলাই ছিল তার কাজ। শেষ পর্যন্ত বিক্রম দেনার দায়ে সব হারিয়ে একদিন উধাও হয়ে গেল। বাপের বাড়িতেও কেউ মায়াকে এক ফোঁটা জায়গা দিল না। নিজের দোষে কপাল পুড়িয়ে মায়া আজ সেই খালের ধারের এক ভাঙাচোরা নোংরা ঘরে এসে ঠাঁই নিয়েছে। যে মেয়ে একদিন দারিদ্র্য দেখে নাক সিটকাত, সেই আজ একমুঠো ভাতের জন্য খালের ধারের মানুষের কাছে হাত পাচ্ছে। গ্রামের চারদিকে তখন কানাকানি চলছে। বড় সাহেব আসছেন। বস্তির মানুষগুলোর ঘুম উড়ে গেছে। সবাই নিশ্চিত আজ তাদের ঝুপড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। মায়াও এক কোণে বসে কাঁপছিল। তার মনে হচ্ছিল আজ বুঝি রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। সকাল হতেই সাইরেন বাজিয়ে বড় সাহেবের গাড়িগুলো গ্রামে ঢুকল। মানুষজন সব রাস্তার ধারে ভিড় করেছে। একটা দামি গাড়ি এসে দাঁড়ালো বস্তির ঠিক সামনেই। ভেতর থেকে যখন সাদা পোশাকে এক রাশভারী মানুষ নামলেন, মায়ার হাতের জলের ঘড়াটা হাত ফসকে পাথরে পড়ে চুরমার হয়ে গেল। সেই চোখ, সেই শান্ত চাউনি। মায়ার চিনতে এক সেকেন্ডও ভুল হল না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং নিয়ামুল, যাকে সে একদিন এক অযোগ্য মুচি বলে মাঝপথে ফেলে চলে গিয়েছিল। ভিড়ের মাঝখান থেকে কার যেন একটা ফিসফাস শোনা গেল। আরে, এ তো আমাদের নিয়ামুল, ওই যে বটতলায় বসে জুতো সেলাই করত যে ছেলেটা। মায়ার তখন মনে হচ্ছিল মাটি ফাঁক হয়ে গেলে সে তার ভেতরে ঢুকে পড়ত। সে চাইল ভিড় ঠেলে পালিয়ে যেতে, কিন্তু শরীরের জড়তা তাকে নড়তে দিল না। নিয়ামুল একবার তাকালেন মায়ার দিকে। সেই চাউনিতে রাগ ছিল না কোনো পুরনো দিনের তিক্ততা, কেমন এক নির্লিপ্ত দৃষ্টি। তিনি সোজা গিয়ে সরকারি ফাইলগুলো হাতে নিলেন। সামনে বুলডোজার গর্জন করছে, বস্তির মানুষগুলো ভয়ে জড়সড় হয়ে আছে। নিয়ামুল শান্ত হয়ে এক এক করে সবার কথা শুনলেন।
তারপর হাঁটতে হাঁটতে ঠিক সেই ঝুপড়িটার সামনে গিয়ে দাঁড়ালেন যেখানে মায়া মুখ নিচু করে দাঁড়িয়ে কাঁপছিল। মায়া আজ বড় অসহায়। একসময় যে নিয়ামুলকে সে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলেছিল, আজ তার সামনেই সে মাথা নিচু করে দাঁড়িয়ে। নিয়ামুল ম্যাপটা খুঁটিয়ে দেখে তার লোকজনকে বললেন আবার নতুন করে সীমানা মেপে দেখতে। দেখা গেল মায়ার ঘরসহ আরও কয়েকটা ঝুপড়ি সরকারি জমির সীমানার একটু বাইরেই আছে। তার মানে এগুলো ভাঙার দরকার নেই। উচ্ছেদ বন্ধ করার হুকুম দিয়ে নিয়ামুল যখন গাড়ির দিকে ফিরছেন, তখন মায়া নিজেকে আর ধরে রাখতে পারল না। চাপা গলায় ডেকে উঠল, নিয়ামুল! 10টা বছর পর মায়ার মুখে নিজের নামটা শুনেও নিয়ামুল চমকালেন না। মায়া ডুকরে কেঁদে উঠে ক্ষমা চাইল, জানালো সে কতটা ভুল ছিল। কিন্তু নিয়ামুল শুধু একটা ছোট্ট প্রশ্ন করলেন, যা মায়ার পুরো অস্তিত্বকে তছনছ করে দিল। যদি আমি আজ জেলার বড় সাহেব না হয়ে সেই ছেঁড়া জুতো সেলাই করা নিয়ামুলই থাকতাম, তবে কি তুমি আমাকে মানুষ বলে সম্মান দিতে মায়া? মায়া পাথরের মতো দাঁড়িয়ে রইল, মুখে কোনো রা নেই। নিয়ামুল কোনো কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলেন। শান্তিপুর গ্রাম ছেড়ে তিনি চলে গেলেন। এরপর নিয়ামুলকে আর কোনোদিন ওই গ্রামে দেখা যায়নি, কিন্তু তার উদ্যোগে সেখানে তার মায়ের নামে একটা মস্ত বড় স্কুল হল। মায়া তার সেই ভাঙাচোরা ঝুপড়িতেই পড়ে রইল। তার কোনো নালিশ নেই, কোনো জোরও নেই। সে শুধু দূর থেকে ওই স্কুলের ঘণ্টার শব্দ শুনত আর নিজের ভুলের কথা ভেবে দিন কাটাত। বন্ধুরা, এই গল্পটা আসলে আমাদের বুঝিয়ে দেয় যে কারো বর্তমান দশা দেখে তাকে ছোট করা ঠিক নয়। মানুষের আসল পরিচয় তার পেশায় নয়, তার মনে। প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে বদলে ফেলাটাই যে বড় জবাব, নিয়ামুল তা প্রমাণ করে দিল। মায়ার এই পরিণতি সম্পর্কে আপনার কি মত? কমেন্টে আমাদের জানান।